ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ চারটি। ভাষার মৌলিক অংশ চারটি। ভাষার মৌলিক অংশ ধ্বনি, শব্দ, বাক্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট টু বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট টু বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান-এর সম্পাদককে আহমদ শরীফ। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা 3500-এর উপরে। প্রায় 24 কোটি লোকের মুখের ভাষা বাংলা। দেশ ও কালের পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়? ভাষার। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখার রীতি। বাংলা ভাষার উৎস কোনটি? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয়। হরতাল শব্দটি গুজরাটি। উৎপত্তি অনুসারে ঢেকি দেশি শব্দ, পর্তুগিজ শব্দ চাবি, তদ্ভব শব্দ হচ্ছে হাত। গ্রিক শব্দ কোনটি? গ্রিক শব্দ হচ্ছে দাম। গ্রিক শব্দ হচ্ছে দাম। মহকুমা শব্দটি যে ভাষা থেকে এসেছে? আরবি। পর্তুগিজ শব্দ যেটি পাউরুটি। যে শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। দেশি শব্দ ঢেকি। আদালত যে ভাষার শব্দ? আরবি। কাঁচি কোন ধরনের শব্দ? কাঁচি হচ্ছে তুর্কি শব্দ। কাঁচি হচ্ছে তুর্কি শব্দ। সংস্কৃতি থেকে সরাসরি বাংলা এসেছে বংশী। চুলা যে ভাষার শব্দ? মুন্ডারি ভাষা। তৎসম শব্দ নয় চামার। গুণা যে ভাষার শব্দ? ফার্সি। আরবি ভাষার শব্দ? অজুহাত। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। মৌলিক শব্দ গোলাপ। আরও কিছু মৌলিক শব্দের উদাহরণ: চাঁদ, মা, বউ, পা, নাক। অর্থাৎ মৌলিক শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। কোনটি তদ্ভব শব্দ? কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। কামার, পাখি, হাত, চামার, মাথা এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। কামার, পাখি, হাত, চামার, মাথা এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষার মৌলিক অংশ রয়েছে 4টি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি 25টি। বাংলা ভাষার ধ্বনিকে ভাগ করা হয়েছে 2 শ্রেণীতে। ফনেম শব্দের অর্থ ধ্বনিমূল। অ্যাপেনথেসিস শব্দের অর্থ হচ্ছে আপিনিহিতি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। যেটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘ। ক্রিয়ার মূলকে বলে ধাতু। অঘ স্বল্পপ্রাণ ধ্বনি। চ। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? প। বাংলা বর্গীয় ধ্বনি 25টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ।
অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ক, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি চ, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ট, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ত, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি প। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ, পিচাস। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাচ, পিচাস। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ বাক্স, বাস্ক। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ লাভ, ফাল। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ধ। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ভ। বাংলা বর্গীয় ধ্বনি কয়টি? বাংলা বর্গীয় ধ্বনি 25টি। মৌলিক স্বরধ্বনি 11টি, যৌগিক স্বরধ্বনি ওই। স্বর সংগতি উদাহরণ দেশি, দিশি। আসমান শব্দের দন্ত্যার স এর উদাহরণ হলো দন্ত। তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? ঢয় শূন্য র, ঢয় শূন্য র। নিজের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? প। ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র ধ্বনিগুলোকে বলে তারণজাত ধ্বনি। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই, দীর্ঘ। ফলাহার থেকে ফালার হওয়ার কারণ বর্ণলোপ। বাংলা ভাষার উষ্ট ব্যঞ্জন ধ্বনি সংখ্যা 5টি। ম বর্ণ উচ্চারিত হয় উষ্ট থেকে। নিচের কোনটি অঘোষ স্বর ধ্বনি? ওই। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? ও। কোনটি কণ্ঠ ধ্বনি নয়? প। ধ্বনি তত্ত্বভেদ নিম্নের কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা? হাত। কোনটি মৌলিক স্বর ধ্বনি? রস্বই। বাংলা ভাষায় উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি সংখ্যা 5টি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 60টি। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা। মধ্য স্বরলোপ ঘটেছে গামছা। নাসিক্য ধ্বনি ম। নত্ব সত্য বিধান ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের। কোন দুটি মূল উপাদান নয়? ওই, ও। শরীর, শরীর শব্দটির ধ্বনি পরিবর্তনের নাম? কোন নিয়মের প্রযোজ্য? বিষমীভবন। কোনটি আদি স্বরাগম? আদি স্বরাগম স্ত্রী, স্ত্রী। আদি স্বরাগম স্কুল, স্কুল। আদি স্বরাগম স্নেহ, স্নেহ। মধ্য স্বরাগম গ্রাম, গেরাম। মধ্য স্বরাগম ফিল্ম, ফিলিম। কোনটি অন্ত স্বরাগম? দিশ, দিশা। মৌলিক স্বরধ্বনি এ। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। কোনটি নাসিক্য ধ্বনি? ম। ধ্বনি তত্ত্বভেদ নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? হাত। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? ওই। কোনটি মৌলিক স্বরধ্বনি? ই, এ। অল্পপ্রাণ ধ্বনি কোনটি? ক। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ, ঝ। উষ্মধ্বনির উদাহরণ কোনটি? ভ। কোন দুটি অঘোষ ধ্বনি? চ, ছ। কোনটি সৃষ্ট ব্যঞ্জন? ম। কোনটি সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি? এ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সংখ্যা 60টি। কোনটি মূল ধ্বনি নয়? ও। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? বাক্স, বাস্ক। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? বিষমীভবন।
বাংলা ভাষায় পদাশ্রয়ী ধ্বনি তিনটি। পরাশ্রয়ী ধ্বনি হবে এটা, বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে তিনটি। উচ্চারণের এককে কি বলে? ধ্বনি। নিচের কোনগুলো দন্ত ধ্বনি? দন্ত ধ্বনি হচ্ছে ত, থ, ধ, ধ। কণ্ঠধ্বনি ক, খ, গ, ঘ। কণ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, উম। মূর্ধন্যধ্বনি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। দন্তধ্বনি ত, থ, দ, দ দন্তান্ন। ওষ্ঠধ্বনি প, ফ, ব, ব, ম। তালব্যধ্বনি চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। যুক্ত খ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ নিচে অবশ্যই হসন্ত আসে, এটা খেয়াল রাখতে হবে। এছাড়া সংযুক্ত হ দন্তান্ন, হ হসন্ত যোগ দন্তান্ন, সংযুক্ত হ মূর্ধন্য, হ হসন্ত যোগ মূর্ধন্য, সংযুক্ত ইয় বরিগাত জ, ইয় হসন্ত যোগ বরিগাত জ, সংযুক্ত মূর্ধন্য স ইয়, মূর্ধন্য স যোগ মূর্ধন্য খেয় হ যোগ ম। খেয় যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ যোগ ম, অর্থাৎ সংযুক্ত খ ম, সংযুক্ত হ আর ম। এখানে কিন্তু সংযুক্ত হ রয়েছে আর কি আছে? ম রয়েছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি বর্ণ রয়েছে। বাংলা অর্ধমাত্রা বর্ণ 8টি, পূর্ণমাত্রা রয়েছে 32টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি। ব্যঞ্জন বর্ণ মাত্রাহীন বর্ণ 6টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। ফলাযুক্ত বর্ণ 6টি। দন্ত্যান্ন ব, ম, অন্তস্থ জ, অন্তস্থ র, ল। সংক্ষেপে মনে রাখতে পারি নবম জরল। সংক্ষেপে মনে রাখতে পারি নবম জরল। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। বাংলা বর্ণমালার দীর্ঘস্বর 60টি। বাংলা বর্ণমালার হ্রস্বস্বর 4টি। বাংলা ব্যঞ্জনবর্ণ ভাগে ভাগ করা হয়েছে 5টি বর্গে। বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা 5। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 2টি। সমাস অর্থ সংক্ষেপণ। সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস। যে সমাসে সমসমান প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস, যে সমাসের সমাহার বা সমষ্টি বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। কর্মধারা সমাস, বিশেষ্য বিশেষণ পদে মিলে যে সমাস হয় তাকে কর্মধারা সমাস বলে। তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্ববর্তী এবং বিভক্তি লোপ পায় এবং পরবর্তী অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। অব্যয়ভাব, যে সমাসে সমসমান পদে পূর্বপদের অব্যয় প্রাধান্য পায় তাকে অব্যয়ভাব সমাস বলে। বহুব্রীহি, যে সমাসে সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। তো এগুলো হচ্ছে সংজ্ঞা। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমস্ত পদ, সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমসমান পদ, যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে। পূর্বপদ, সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে।
পূর্বপদ সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে, পরপদ সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। আলো ছায়াপথটি কোন সমাসের অন্তর্গত? আলো ছায়াপথটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। গুরুত্বপূর্ণ আরও 5টি। ছেলে ও মেয়ে দ্বন্দ্ব সমাস, পিতা ও পুত্র দ্বন্দ্ব সমাস, এভাবে মাছ ও ভাত, ভাই ও বোন, জিন ও পরি, এগুলো দ্বন্দ্ব সমাস। অহিনুকুল কোন সমাস? অহিনুকুল দ্বন্দ্ব সমাস। এভাবে দা কুমড়ো, স্বর্গ নরক, রাজা প্রজা, 7-17, 7-5, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। হাট বাজারে কোন অর্থ দ্বন্দ্ব সমাস? হাট বাজারে সমার্থে দ্বন্দ্ব সমাস। হাট বাজারে সমার্থে দ্বন্দ্ব সমাস। এভাবে বই ও পুস্তক সমার্থক দ্বন্দ্ব, চিঠি ও পত্র সমার্থক দ্বন্দ্ব, ঘর ও বাড়ি সমার্থক দ্বন্দ্ব, কাপড় ও চোপড় দ্বন্দ্ব সমাস, চুরি ও চামারি দ্বন্দ্ব সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ঘরে বাইরে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ঘরে বাইরে, কারণ অলুক দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না। পূর্বপদ ও পরপদের বিভক্তি লোপ না পেলে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তো লোপ না পাইলে ওইটাকে আমরা বলবো অলুক সমাস। যে কোনো অলুক সমাসেরই কি হয় না, পূর্বপদের বিভক্তি লোপ পায় না, যে ঘরে ও বাইরে, ঘরে ও বাইরে, তো এই হবে কি ঘরে বাইরে, তো এটা অলুক দ্বন্দ্ব সমাস। এভাবে আরও কিছু অলুক দ্বন্দ্ব: হাতে ও কলমে, দেশে ও বিদেশে, পথে ঘাটে, জলে স্থলে, নদ নদী, এগুলো সব হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাস। জমা খরচ কোন অর্থে দ্বন্দ্ব? জমা খরচ বিপরীতার্থে দ্বন্দ্ব। এভাবে ছোট বড়, দেশ বিদেশ, সত্য মিথ্যা, আয় ব্যয়, জোয়ার ভাটা, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। তুমি আর আমি কোন সমাস? তুমি আর আমি দ্বন্দ্ব সমাস। এভাবে যে ও সে সর্বনাম দ্বন্দ্ব, এখানে এবং সেখানে দ্বন্দ্ব সমাস, এটা আর ওটা দ্বন্দ্ব সমাস। এভাবে বাঁচা মরা, লেখা ও পড়া, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। যে সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে বলা হয় উপমিত কর্মধারয়। যে সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে বলা হয় উপমিত কর্মধারয়। উপমান যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। উপমেয় যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে। সাধারণ ধর্ম দুটি অসম বস্তু বা ব্যক্তির মধ্যে যে বিশেষ গুণের কারণে তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে। মধ্যপদী লোপী কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পেয়ে যায়, অর্থাৎ উঠে যায়। গুরুত্বপূর্ণ আর 5টি: বরযাত্রী মধ্যপদলোপী কর্মধারয়, রাষ্ট্রনীতি মধ্যপদলোপী কর্মধারয়, শহীদ দিবস মধ্যপদলোপী কর্মধারয়, সংবাদপত্র মধ্যপদলোপী কর্মধারয়, ভূবাদ মধ্যপদলোপী কর্মধারয়। বাষ্পযান কোন সমাসের অন্তর্গত? বাষ্পযান মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাষ্পযান হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বিজয় পতাকা মধ্যপদলোপী কর্মধারয়, ছায়াতরু মধ্যপদলোপী কর্মধারয়, নারী দিবস মধ্যপদলোপী কর্মধারয়, হাঁটু জল মধ্যপদলোপী কর্মধারয়, হাত ঘড়ি মধ্যপদলোপী কর্মধারয়। নীল যে আকাশ নীলাকাশ কোন সমাস? নীলাকাশ হচ্ছে কর্মধারয় সমাস। নীলাকাশ হচ্ছে কর্মধারয় সমাস। নীল আকাশ, নীল আকাশ, নীল, এখানে নীল আছে আবার আছে আকাশ, তাহলে নীল কেমন? নীল আবার আকাশ, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ যদি থাকে, কিংবা নাউন আর নাউন যদি থাকে, কিংবা অ্যাডজেক্টিভ আর নাউন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই কর্মধারয় সমাস। এভাবে মহাকীর্তি কর্মধারয় সমাস, খাসমহল কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। হারামণি কর্মধারয় সমাস, লঙ্কাবাটা কর্মধারয় সমাস। নব পৃথিবীর বেশ সঠিক বেশ বাক্য কোনটি? নব যে পৃথিবী। নব যে পৃথিবী, যেহেতু নব পৃথিবী হচ্ছে কর্মধারয় সমাস, অবশ্যই
মাঝখানে যে রয়েছে, অথবা শুরুতে যদি থাকতো তাহলে হয়তো, এখানে যদি শুরুতে কোনোটা নাই তাহলে যে নবপৃথিবী তো হয় না, তো নব যে পৃথিবী, এটাই হচ্ছে সঠিক উত্তর। এছাড়া ক্ষুদিত পাষাণ, কাঁচা, মিঠা, নীলাম্বর, ইন্দ্রজিৎ, ঋষিকবি এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। মহাজন কোন সমাস? মহাজন কর্মধারয় সমাস। মহাজন কর্মধারয় সমাস। এছাড়া কাঁচকলা, নয়াদিল্লি, নবান্ন, শুভবিবাহ, লাল পাথর এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। মাছ ভাজা কর্মধারয় সমাস। মাছ ভাজা হচ্ছে কর্মধারয় সমাস। চাল ভাজা কর্মধারয়, বেগুন পোড়া, নরোত্তম, শিশুবীর, ছিন্নপত্র এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। চালাক চতুর কোন সমাস? চালাক চতুর হচ্ছে কর্মধারয় সমাস। এভাবে শান্তশিষ্ট, কান খোরা, সাদাসিধে, গণমান্য, হৃষ্টপুষ্ট এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। রাজা বাদশাহ কর্মধারয় সমাস। ডাক্তার সাহেব, গোলাপ ফুল, গুরুদেব, জজ সাহেব, রাজর্ষি কর্মধারয় সমাস। বই পড়া কোন সমাস? বই পড়া হচ্ছে তৎপুরুষ সমাস। বই পড়া তৎপুরুষ সমাস হলো কিভাবে? তৎপুরুষ সমাস চেনার উপায় হচ্ছে, তৎপুরুষ সমাসে বিভক্তি দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত লোপ পায়। দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে সমস্ত বিভক্তি লোপ পায় যে সমাসে, ওই সমাসটাকে বলা হয় কি? তৎপুরুষ সমাস। তো এখানে বই পড়ার ব্যাসবাক্যটা কি? বইকে পড়া। তো এখানে মাঝখানে কে কে লোপ পাইছে বা বাদ গেছে, তো এই জন্য এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আরও কিছু এক্সাম্পল: দুঃখ প্রাপ্ত দ্বিতীয়া তৎপুরুষ, পদাশ্রিত দ্বিতীয়া তৎপুরুষ, ব্যক্তিগত দ্বিতীয়া তৎপুরুষ, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয়া তৎপুরুষ, বিস্ময়াপন্ন দ্বিতীয়া তৎপুরুষ। চিরসুখী, চিরসুখী কোন সমাস? চিরসুখী তৎপুরুষ সমাস। চিরসুখী তৎপুরুষ সমাস। এভাবে চিরসুন্দর দ্বিতীয়া তৎপুরুষ সমাস, ক্ষণস্থায়ী দ্বিতীয়া তৎপুরুষ সমাস, জীবনানন্দ দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দীর্ঘস্থায়ী দ্বিতীয়া তৎপুরুষ সমাস, চিরবসন্ত দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ন্যায়সঙ্গত তৃতীয়া তৎপুরুষ, ক্ষুধার্থ তৃতীয়া তৎপুরুষ, জনাকীর্ণ তৃতীয়া তৎপুরুষ, ইন্দ্রিয় গ্রাহ্য তৃতীয়া তৎপুরুষ, ঢেকি ছাটা তৃতীয়া তৎপুরুষ। মন গড়া কোন সমাস? মন গড়া হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। মন গড়া হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। মন দ্বারা গড়া, দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি, তাই মন গড়া হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। সমার্থক শব্দ। পঙ্কজ শব্দের সমার্থক শব্দ। পঙ্কজ শব্দের সমার্থক শব্দ। পঙ্কজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎপল। পঙ্কজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎপল। পঙ্কজের আরও কিছু সমার্থক শব্দ: পদ্ম, কমল, শতদল, করব, কুমুদ। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? মেদিনী। পর্বতের সমার্থক শব্দ নয় হচ্ছে মেদিনী। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? মেদিনী। অপরদিকে পর্বতের সমার্থক শব্দ হচ্ছে অচল, অদ্রি, শৈল। অচল, অদ্রি, শৈল। পর্বতের সমার্থক শব্দ পাহাড়, গিরি, শিখরী, মহিধর, অদ্রি। চাঁদের সমার্থক শব্দ কোনটি? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিদু। চাঁদের সমার্থক শব্দ ইন্দু, চন্দ্র, সুধাংশু, সুধাকর, নিশাকর। আগুনের সমার্থক শব্দ কোনটি? আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। আগুনের সমার্থক শব্দ পাবক, অগ্নি, হুতাশন, সর্বভোগ।
আগুনের সমর্থক শব্দ হচ্ছে বনহি। পানি শব্দের সমর্থক শব্দ হচ্ছে সলিল। পানি শব্দের সমর্থক শব্দ হচ্ছে সলিল। পানি শব্দের আরো সমর্থক শব্দ জল, বাড়ি, অম্বু, উদক, নীর। মাতঙ্গ শব্দের সমর্থক শব্দ হচ্ছে হাতি। মাতঙ্গ শব্দের সময় হাতি। হাতির আরো সমর্থক শব্দ করি, গজ, হস্তি, বারণ, দন্তি। করি, গজ, হস্তি, বারণ, দন্তি। হাতির সমর্থক শব্দ নস, বঙ্গল, কুঞ্জর, হস্তি, দ্বীপ। কোরক শব্দের সমর্থক শব্দ কোনটি? কোরক শব্দের সমর্থক শব্দ কোনটি? কুড়ি। কোরক শব্দের সমর্থক মুকুল, কলিকা, অফোটা, ফুল। সাপের সমর্থক সর্প ও ওহি, ভুজক, ভুজঙ্গম, নাগ। পৃথিবী শব্দের সমর্থক নয় কোনটি? পৃথিবী শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? পৃথিবী শব্দের সমর্থক শব্দ নয় প্রাণত। পৃথিবী শব্দের সমর্থক শব্দ নয় প্রাণত। পৃথিবী শব্দের আরো কিছু সমর্থক শব্দ ধরা, ধরণী, বসুন্ধরা, বসুধা, ধরিত্রী। অংশু শব্দের সমর্থক শব্দ কোনটি? দীপ্তি। অংশু শব্দের সমর্থক শব্দ দীপ্তি। অংশু শব্দের আরো কিছু শব্দ আলো, জ্যোতি, কিরণ, বিভা, প্রভা। সর্বরী শব্দের সমর্থক শব্দ হচ্ছে রাত্রি। সর্বরী শব্দের প্রতিশব্দ নিশি। সর্বরী শব্দের প্রতিশব্দ নিশা। সর্বরী শব্দের প্রতিশব্দ রজনী। সর্বরী শব্দের প্রতিশব্দ যামিনী। এক কথায় প্রকাশ, যা পূর্বে ছিল এখন নেই। এক কথায় প্রকাশ কি হবে? ভূতপূর্ব। যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কুমারী। কর্মে অতিশয় তৎপর, তড়িৎ কর্মা। নষ্ট হওয়ার স্বভাব এক কথায় নশ্বর। অক্ষি সমীপে সংকেত সমক্ষ, যা পূর্বে ছিল এখন নেই। ভূতপূর্ব। যে ভূমিতে ফসল জন্মানো এক কথায় হবে ঊষর। যা চিরস্থায়ী নয় নশ্বর। উপকারীর উপকার স্বীকার করে যে এর সংক্ষিপ্ত রূপ কৃতজ্ঞ। যে নারীর হাসি সুন্দর সুচিস্মিতা। যা বলা হয়নি অনুক্ত, ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। যা চিরস্থায়ী নয় নশ্বর। হাতির ডাক বিংহিত, কি করতে হবে ভেবে পায় না, এই অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সর্বজনীন। কর্মে যাহার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী। যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ দূরতিক্রম। যা সহজে অতিক্রম করা যায় না দূরতিক্রম। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। জানার ইচ্ছা জিজ্ঞাসা। চেটে খাওয়া যায় না লেহ। কৃতজ্ঞ শব্দের অর্থ যে উপকারীর অপকার করে। শুভ ক্ষণে জন্ম যার এক কথায় হবে ক্ষণজন্মা। কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী। পাওয়ার ইচ্ছা ইপসা। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা সম্মুখগামী। যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমর্শকারী। অক্ষির সমীপে সংক্ষেপ হলো সমক্ষ। যার দুই হাত সমান চলে সব্যসাচী। অনুরা কোনটির বাক্য সংকলন? যে মেয়ের বিয়ে হয়নি। যা দীপ্তি পাচ্ছে এমন এক কথা দীপ্যমান। মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষু। যার কোনো উপায় নাই নিরুপায়।
নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর। যে ব্যক্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় হবে উদ্বাস্তু, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। লাভ করার ইচ্ছা এক কথায় লিপ্সা, এক কথায় প্রকাশ করুন। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি। যে নারীর স্বামী বিদেশ থাকে সংক্ষিপ্ত রূপ প্রসিদ্ধবর্তিকা। ক্ষমার যোগ্য ক্ষমার্হ, যা নিন্দার যোগ্য নয় অনিন্দ, যা বিলুপ্ত হচ্ছে এক কথায় প্রকাশ বিলীয়মান। চক্রের প্রান্তভাগ এক কথা চক্রধারা, যে মদের নেশা করে এক কথায় প্রকাশ মাতাল, এক কথায় হবে অবিরা। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। পরিমিত ব্যয় করে যে মিতব্যয়ী, যা স্থায়ী নয় অস্থায়ী। বাক্য সংকোচন চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ, এক কথায় প্রকাশ কম কথা বলে মৃতভাষী। শুভক্ষণে জন্ম যার এক কথা হবে ক্ষণজন্ম। কি করতে হবে ভেবে পায় না কিং কর্তব্য বিমূঢ়। বিশ্বজন হিত করে এক কথা হবে বিশ্বজনীন, এক কথায় প্রকাশ করুন। শত্রুকে দমন করে যে অরিন্দম। অজিন হচ্ছে হরিণের চামড়া, যা প্রমাণ করা যায় না অপ্রেমেয়, এক কথায় প্রকাশ করুন। অনেকের মধ্যে একজন অন্যতম। পরিমিত ব্যয় করে যে মিতব্যয়ী। সাপের খোলস নির্মুখ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফরুক আহমদ। পদ্মা নদীর মাঝির উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কুবের। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি? ইব্রাহিম কার্দি। নকশি কাঁথার মাঠ কাব্যের নায়িকার নাম সাজু। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক ইমাম হোসেন। বিদ্রোহী বালিকা বধূ জামিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দিগন্ত। আলালের ঘরে দুলাল। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন কিরণময়ী রোহিণী বিনোদিনী কিরণময়ী গল্পগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল। চোখের বালি চরিত্রহীন। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। বারাই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত? পোস্টমাস্টার। চন্দ্রা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। নিচের কোন চরিত্রটি রবীন্দ্রনাথের ঘরে বাড়ি উপন্যাসের? নিখিলেশ বিমলা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীরবিক্রম উপন্যাসের চরিত্র কুন্দনন্দিনী। রাজলক্ষ্মী চরিত্র ষষ্ঠ উপন্যাসিক শরৎচন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী। ফটিক সূত্রটি কোন ছোট গল্পের চরিত্র? ছুটি। ভিখু ও পাঁচি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? মানিক বন্দ্যোপাধ্যায়। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের স্রষ্টা নয়? কুবেক। গৃহদা উপন্যাসের নায়িকার নাম অচলা। আসমানিদের দেখতে কোথায় যেতে হবে? রসুলপুরে। পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতলবাবুর স্ত্রীর নাম যুগী। নুরুল দিনের শাহজাহান নাটকের পটভূমি? কৃষক বিদ্রোহ।
নবকুমার কোন উপন্যাসের চরিত্র কপালকুণ্ডলা? কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ। কপিলা কোন উপন্যাসের চরিত্র? পদ্মা নদীর মাঝি। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পাদনায়? মনসা মঙ্গল। অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা? রবি। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি? মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি কি? মুক্তিযুদ্ধ। অসমাপ্ত আত্মজীবনী কার গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজী এমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য তৎকালীন মুসলিমের মধ্যবিত্ত সমাজের চিত্র। নুরুল দিনের সারা জীবন নাটকের পটভূমি? কৃষক বিদ্রোহ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, ফরুক আহমেদ। অনুসুধনের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? চিলকোঠার সেপাই। অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? কাদো নদী কাদো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর। ওরা ১১ জন মুখ্য উপজীব্য পটভূমি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য ব্রিটিশ ভারতীয় লোকদের। ব্রিটিশ ভারতে লোকদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। নকশি কাঁথার মাঠ কোন জাতীয় কাব্য? কাহিনী কাব্য।